উনি প্রায় সময় মেয়েদেরকে দেখলে কটূক্তি করেন। আমার সাথে কোনো ধরনের পার্সোনাল কোনো সমস্যাই তার নেই। আওয়ামী লীগের সাথে জড়িত। উনি এখন বিএনপির বিভিন্ন নেতার সাথে লিয়াজু করে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য উনি এখন বিএনপির ভয় দেখান। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিলকিস ইসলাম সন্ধ্যা, একজন সঙ্গীত শিল্পী। রামপুরা ওয়াবদা রোডের একটি ভবনের ফ্ল্যাটে আমি প্রায় দীর্ঘ 12 বছর ধরে বসবাস করে আছি। সম্প্রতি ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের তথাকথিত সভাপতি মনির হোসেন, উনি বর্তমানে আর কিন্তু সভাপতি নেই, তারপরেও উনি ওনার জায়গাটা দখল করে রেখেছেন এবং অবৈধভাবে অনৈতিকভাবে খুবই অত্যাচারিত আমরা তার দ্বারা। ঠিক আছে, আমি এখানে দীর্ঘ 12 বছর ধরে বসবাস করে আসছি। লাস্ট 10 বছরে যারা কমিটি চালিয়েছেন তারা যথেষ্ট বিনয়ী এবং অত্যন্ত ভদ্র ছিলেন। হঠাৎ করে মনির হোসেন 2022 সালের 26শে আগস্ট ওনারা কমিটিতে আসেন। আসার পর থেকেই মনির হোসেন তার আমাদের গঠনতন্ত্র বলেন, ইভেন আমাদের রাজুকের অনুমোদন যেগুলো নাই সেগুলোকে উনি তোয়াক্কা না করে উনি ওনার পছন্দ মতো ওনার যেটা ইচ্ছা উনি সেটাই স্বেচ্ছাচারিতা করে আসছেন, যার কারণে আমরা ইভেন আমাদের ওখানে ভাড়াটিয়ারা পর্যন্ত তার যারা নির্যাতিত। পরবর্তীতে ভাইয়া আমি একটি গাড়ি কিনি জুন মাসে 2024 গাড়ি কেনার পরে আমি একজনের কাছ থেকে একটি গ্যারেজ ভাড়া নেই। আমার ফ্ল্যাট আছে, বাট ফ্ল্যাটের সাথে আমার গ্যারেজ ছিল না। পরবর্তীতে আমি একটি গ্যারেজ ভাড়া নেই। গ্যারেজ ভাড়া নেওয়ার পরে আমি গাড়ি রাখতে গেলে উনি আমাকে বাধা দেন। অথচ উনি কিন্তু মানে আমাদের গঠনতন্ত্রের বাইরে যেখানে গাড়ি রাখা নিষেধ, ঠিক আছে, উনি নিজে জোর করে সেখানে 2 বছর গাড়ি রেখেছেন। আগের কমিটি তাকে ভাড়া দিতে বললে উনি সেটাকে কাগজটা ছিঁড়ে ফেলেন এবং কোনো ধরনের ভাড়া উনি দেন না। উনি জোরপূর্বক ওখানে গাড়ি রেখেছেন। পরবর্তীতে আমি যখন আমার ভাড়াকৃত জায়গায় স্থানে গাড়ি রাখতে চাই তখন উনি এবং ওনার সাথে ওনার কিছু সিন্ডিকেট ওখানে তৈরি করেছেন। আরও একজন আছেন ওখানে, উনি ওনাকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দেন। উনি নাকি ইনকাম ট্যাক্সের একজন লয়ার, ফেরদৌস আলম। ঠিক আছে, ওনারা সিন্ডিকেট সবাই মিলে প্রতিদিন মেইন গেটের সামনে প্রতিদিন আড্ডা দেন এবং মেয়েদেরকে ডেকলে বিভিন্নভাবে কটূক্তি করেন। আমাদের হোপকুঞ্জের একটি নিজস্ব অফিস আছে, অফিস থাকা সত্ত্বেও ওনাকে সবাই মানা করেছে, ওনাদেরকে সবাই মানা করেছে। আগে আমাদের ফ্ল্যাটের মহিলারা তাদের বাচ্চাদেরকে নিয়ে নিচে হাঁটতেন, কিন্তু এই মনির হোসেন এই কমিটিতে আসার পর থেকেই তারা প্রতিনিয়ত যেহেতু সন্ধ্যার পরে মেইন গেটের সামনে বসে আড্ডা দেন, মহিলারা এখানে হাঁটতে পারেন না। ঠিক আছে, পরবর্তীতে উনি যে অবৈধ কাজ ওখানে শুরু করেছেন, সার্ভিস চার্জ বাড়ানো বা বিভিন্ন ইস্যু যেগুলো উনি তৈরি করেছেন, মানে যুক্তিসঙ্গত না। আমাদের ওখানে লিফট নাই, জেনারেটর নাই, উনি এগুলোর কোনো ধরনের সংস্কারে যাচ্ছেন না। ইভেন আমরা যদি সার্ভিস চার্জের হিসাব নিতে যাই উনি আমাদেরকে তেড়ে মারতে আসেন এবং মিটিংয়ে যদি আমরা যাই কোনো জেনারেল মিটিং উনি সহজে ডাকেন না। উনি একটা সিন্ডিকেট তৈরি করে উনি মিটিংয়ে ওনাদের কয়েকজনের লিখিত একটা সিগনেচার নিয়ে সেটাকেই উনি এস্টাবলিশ করেন। নর্মালি তো ধরেন হোপকুঞ্জ যেই আমরা যে ফ্ল্যাটে থাকি সেটা তো আমরা যারা ফ্ল্যাট ওনার আছি উনি তো আমাদেরকে নিয়ে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে সবাইকে একটা জেনারেল মিটিং ডাকবেন, দেন উনি একটা ডিসিশনে যাবেন, তাই না? উনি এগুলোর তোয়াক্কা করেন না। ওনার হাতে গোনা 6-7 জন সিন্ডিকেট যারা আছে তাদেরকে নিয়ে উনি গোপন মিটিং করেন। মিটিং করার পরবর্তীতে উনি এগুলাকে এস্টাবলিশ করেন। ঠিক আছে, পরবর্তীতে ভাইয়া আমার 2024 সালের 16ই ডিসেম্বরে আমি এবং আমার হাজব্যান্ড অনেক দূর থেকে জার্নি করে যখন ফিরছিলাম আমাদের বাসায় ফেরার পরে মনির হোসেন এবং ফেরদৌস আলম ওনারা ওখানে বসে চা খাচ্ছিলেন, গল্প করছিলেন। পরবর্তীতে যেহেতু আমি অনেক দূর থেকে আসছি, প্রায় 12-13 ঘন্টা জার্নি করে আসছি, আসার পরে যখন আমি ওনাদেরকে ভদ্রভাবে বললাম যে প্লিজ আপনারা এখান থেকে উঠে এপাশে এসে চা খান, আমাদের রুম আছে, আপনারা সেখানেও বসেন না, যেহেতু এখানে বসছেন আপনারা এদিকে এসে চাটা খান, আমি গাড়িটা রেখে চলে যাব, আমরা দুজনে অনেক টায়ার্ড। পরবর্তীতে ওনারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন, আমাকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। স্বাভাবিক ভাইয়া, আপনাদের সবার ঘরেই নিশ্চয়ই মা বোন আছে, ওয়াইফ আছে, আপনাদের পাশে যদি আপনাদের মা বোন বা ওয়াইফকে কেউ এই ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমার মনে হয় না আপনারা কেউ বসে থাকবেন চুপ করে, সবাই প্রতিবাদ করবেন। তখন আমার হাজব্যান্ড এটাকে প্রতিবাদ করতে গেলে তাদের সাথে একটা ক্লাসে জড়ানোর একটা পর্যায়ে আমার হাজব্যান্ড প্রথমে তাদেরকে মারতে যায়, ওদিক থেকে মনির হোসেনও মারতে আসেন, কিন্তু মাঝখানে একজন দারোয়ান থাকার কারণে তারা কেউ কারো গায়ে হাত তুলতে পারে না। কিছুক্ষণ পরে ফেরদৌস আলম আমার হাজব্যান্ডের উপরে এমনভাবে অ্যাটাক শুরু করলেন, প্রচণ্ডভাবে মারধর শুরু। তখন আমি আমার হাজব্যান্ডকে সেভ করতে চাই, যেহেতু ওনারা দুইজনে মিলে আমার হাজব্যান্ডকে মারছেন। তখন আমার হাজব্যান্ডকে সেভ করতে গেলে মনির হোসেন এবং ফেরদৌস আলম দুইজনই আমাকে
মানে আমাকেও অ্যাটাক করেন, আমার গায়ে পর্যন্ত হাত তুলেন, যেটা প্রত্যেকটা সিসিটিভির ফুটেজ আমি আপনাদের হোয়াটসঅ্যাপে সবাইকে পাঠিয়ে দিব। ঠিক আছে, পরবর্তীতে আমি থানাতে যাই, থানাতে আমি মামলা করতে না পারার কারণে আমার এটা 16 তারিখের ঘটনা, 18 তারিখে আমার সিএমএম কোর্টে একটি সিআর মামলা করি। সিআর মামলা করার পর থেকে মামলাটি এখনও পর্যন্ত তদন্তাধীন আছে, ওনারা এখনও রিপোর্ট দিতে পারেনি যেহেতু আমাদের এমসি রিপোর্টটা আসেনি। ঠিক আছে, পরবর্তীতে এমসি রিপোর্টটা না আসার কারণে যেহেতু তদন্তাধীন আছেন, পিবিআইতে যাওয়ার পর থেকেই ওনারা বিভিন্নভাবে আমাকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে মামলা তোলার জন্য হুমকি দিচ্ছেন। এবং এই 2 বছর যে উনি সভাপতি ছিলেন, 2 বছরে যদি ওনার বিরুদ্ধে কেউ কথা বলেছেন, উনি সবসময় সবাইকে একটাই হুমকি দিতেন, আমি 18তম বিসিএস ক্যাডার, আমার অনেক ডিআইজি বন্ধু আছে, ইভেন আমার জেলা যত জাজ আছে সবাই আমার পরিচিত, সো ওনার এগেনস্টে যদি আমরা কেউ কথা বলি সেক্ষেত্রে উনি আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটাবেন। তো অনেকেই ওখানে, আমরা যারা বসবাস করি খুবই ভদ্র মানুষ, তো ওনার এই হুমকির কারণে অনেকে চুপ করে থাকে, কেউ কিছু বলে না। কিন্তু আমি বা আমরা আরও কয়েকজন আছি যারা প্রতিবাদ করছি, প্রতিবাদ করার পর কারণেই আজকে আমার এই অবস্থানে আসতে হয়েছে। ঠিক আছে, আমি যদি আজকে ওনার সাথে তাল মিলিয়ে ওখানে চলতে পারতাম হয়তো এই ধরনের ঘটনাটা ঘটতো না, কিন্তু আমি ওনার সাথে তাল মিলাতে পারিনি কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। উনি একটার পর একটা অন্যায় করেই যাচ্ছেন আমাদের সাথে। পরবর্তীতে ভাইয়া পিবিআইতে মামলাটা যাওয়ার পর থেকেই উনি আমাকে বিভিন্ন মহল থেকে সামনাসামনি দেখা হলে বিভিন্ন জায়গা থেকে হুমকি দিয়ে মামলাটা তোলার জন্যে প্রেশারাইজ করেছেন। তো পরবর্তীতে লাস্ট হচ্ছে আপনার এই এপ্রিলের 2025-এর এপ্রিলের 11 তারিখে হাতিঝিল থানায় 2 পক্ষকে নিয়ে একটি মিটিং করা হয়, একটি সালিশের জন্য বসা হয়। সালিশে বসার পরেও উনি যখন কোনোভাবেই আমাকে থানাতেও নত করতে পারেননি, যেহেতু আমার এবং আমার স্বামীর গায়ে হাত তোলা হয়েছে, সেখানে আমি কেন নত হব? ঠিক আছে, একজন শিক্ষক হয়ে তুমি আমার গায়ে হাত তুলতে পারেন না, আমার হাজব্যান্ডের গায়ে হাত তুলতে পারেন না। ঠিক আছে, আমি একজনের কাছ থেকে পার্কিং নিয়েছি, পার্কিংয়ের টাকা কেন আমার তাকে দিতে হবে? উনি কেন আমাদের হিসাব দেন না, আমাদের সার্ভিস চার্জের হিসাব দেন না? ওনার মেয়াদ শেষ হয়ে গিয়েছে অলরেডি, সভাপতি থেকে অনেক মাস হয়েছে, উনি এখনও পর্যন্ত নির্বাচন দিচ্ছেন না। উনি থানায় সবার সামনে বলে এসছেন আমি যতদিন পর্যন্ত মামলা না তুলব উনি নির্বাচন দিবেন না। ওনার তো এটা বলার রাইট নাই। ঠিক আছে, তারপরে উনি আরও দাবি করেছেন তার মামলার টাকা যেন আমাদের কমিটি এবং আমরা যারা ফ্লাইট ওনার্স আছি, ভাড়াটিয়া যারা আছি, আমরা সবাই মিলে তারটা বহন করব। কেন বহন করব? উনি গায়ে পড়ে ঝগড়া করবেন, উনি গায়ে পড়ে আমাদের গায়ে হাত তুলবেন, ওনার মামলার টাকা আমরা কেন বহন করব? এটা নিয়ে অনেকে প্রতিবাদ করেছে। আমার নাগরিক টিভিতে এবং ইত্তেফাকে একটা নিউজ, ইনক্লাবে একটা নিউজ গিয়েছে, এবং পরবর্তীতে নাগরিক টিভি আমাদের বাসায় এসে 2 পক্ষের সাথে কথা বলে একটি নিউজ করেছে, যেটা আপনার নাগরিক টিভির পেজে ঢুকলেই দেখতে পারবেন। এই নাগরিক টিভিতে আপনার নিউজটা হওয়ার পর থেকে মনিরের 2 মেয়ে আফরা বিনতে মনির এবং রাফা আরশি, এরা দুইজনই হচ্ছে মনিরের মেয়ে। আপনারা সকলেই পেজটাতে ঢুকলে দেখবেন তারা কি অশ্লীল ভাষায় আমাকে কটূক্তি করছেন। ঠিক আছে, শুধু আমাকে না, আমাদের ওখানে আরও একজন ফ্লাইট ওনার আছে, ওনার নামে ওনারা বিভিন্নভাবে অশালীন ভাষায় কটূক্তি করছেন। তো আমার কথা হচ্ছে, একজন শিক্ষকের পরিবার সম্পর্কে আপনারা তার 2 মেয়ের কমেন্টস পড়লেই আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন যে তার কী ধরনের পরিবার, তার বাবা তাকে কি শিক্ষা দিয়েছেন। আর একজন শিক্ষক হয়ে উনি কিভাবে একটা মহিলার গায়ে হাত তুলেন, এটা আমি আপনাদের কাছে প্রশ্নটা রেখে দিলাম। উনি পরবর্তীতে ভাইয়া আমি যখন মামলাটা না তুলি, থানায় বসেও যখন 14 তারিখে 11 তারিখে আমরা মিটিং হওয়ার পরেও যখন আমাকে ওনারা রাজি করাতে পারেননি, পরবর্তীতে ওনারা কি করলেন, ওনারা থাকেন 2 তলাতে, আমরা একই ফ্ল্যাটেই থাকি, আমি থাকি 5 তলাতে। ওনাদের একটি বিড়াল মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে আমরা আদেও জানি না। ঠিক আছে, তো সকাল 11টার সময় আমরা ওনাদের চিল্লাচিল্লি শুনে ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে ওঠার পরে আমার হাজবেন্ড নিচে ফোন দেয়, ইন্টারকমে দারোয়ানকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে নিচে। পরবর্তীতে দারোয়ান জানায় যে তাদের মনির সাহেবের বিড়ালটা নাকি মারা গিয়েছে। তো আমরা 11টার সময় উঠেছি, ইভেন ওখানে আমাদের একজন ম্যানেজার আছে ইমরুল, সেও অন্যান্য ফ্লাইট ওনারদের বলেছে যে 9:30টার সময় দেখেছে বিড়ালটা জীবিত আছে। তো ভাইয়া আমি তো 11টার সময় ঘুম থেকে উঠেছি, আমি তো নিচেই নামি নাই। পরবর্তীতে যখন আমি বুঝলাম যে আমাকে ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে, আমি সিসিটিভির ফুটেজ নিতে যাই। সেই ক্ষেত্রে সিসিটিভির ফুটেজ আমি নিতে পারিনি, কারণ সিসিটিভির মনিটরটা যেই রুমে আছে সেই রুমের চাবি মনি নিজের কাছে আটকে রেখেছে। ঠিক আছে, সেটারও আমার কাছে অডিও রেকর্ড আছে, আপনারা যদি চান আমি এখন শোনাতে পারি।
বা আপনাদের পার্সোনালি যদি হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো আছে আমি সেখানে পাঠাতে পারি, ঠিক আছে? ইভেন আমি নাগরিক টিভি সাক্ষাৎকারেও বলেছি, ওখানে দেখবেন ইমরুল নামে একটা ছেলে আছে, সে নিজে মুখে স্বীকার করেছে ম্যানেজার যে চাবিটা মনির হোসেন এবং ফেরদৌস আলমের কাছে আছে। তো আমার কথা হচ্ছে ভাইয়া, আমাদের অফিসের চাবি এটা তো আমাদের সবার চাবি, উনি তো নিয়ে আটকে রাখতে পারেন না। তাহলে এটা উনি উদ্দেশ্য প্রণীতভাবে আমাকে ফাঁসানোর জন্যই করেছেন, না হলে তো উনি চাবিটা কেন আটকে রাখবেন? আমার কি রাইটস নাই? বিড়ালের মৃত্যুটা, আমি যদি আমার কাছে আজকে সিসিটিভির ফুটেজটা থাকতো, আমাদের সিঁড়ির ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, ক্যামেরাতে আমি যদি সিসিটিভি ফুটেজটা নিতে পারতাম, আপনারা তো সবাই দেখতে পারতেন, আপনারা তো সবাই দেখতে পারতেন যে আমি নিচে নেমেছি কিনা। আমি নিচে না নামলে বিড়ালটাকে আমি মারবো কিভাবে, ঠিক আছে? আর আমি থাকি 2 নম্বর বিল্ডিংয়ের নিচে, 3 নম্বর বিল্ডিংয়ের নিচে বিড়ালের মৃতদেহটা পাওয়া যায়, ঠিক আছে? সেটা ওনারা অলরেডি ইয়েতে পাঠিয়েছে, ময়নাতদন্তে পাঠিয়েছে। তো আমার কথা হচ্ছে, এটা তো সবাই বুঝতে পারছে যে উদ্দেশ্য প্রণীতভাবেই আমাকে ফাঁসানো হচ্ছে, না হলে তো উনি সিসিটিভির ফুটেজটা আটকে রাখতেন না কোনোভাবেই। আমার তো রাইটস আছে, একটা ফ্লাইট ওনার হিসাবে আমি সিসিটিভির ফুটেজ আমি নিতেই পারি, ঠিক আছে? পরবর্তীতে ভাইয়া এরকম না, শুধুমাত্র আমাদের যেদিন গায়েও পর্যন্ত হাত তুলেছে সেদিনও উনি আমাদেরকে থানাতেও যেতে দেননি, এবং হসপিটালে যখন আমরা যাচ্ছি, ঢাকা মেডিকেলে যখন যাচ্ছি, তখন আমাদের গাড়িটা আটকে রাখে, গাড়িটা আটকে রেখে আমাদের উপরে হামলা করে, আবার সেকেন্ড টাইম দ্বিতীয়বার হামলা করে আমাদেরকে মারতে আসে, এবং আমার হাত থেকে মুঠো ফোনটা কেড়ে নিয়ে আমাদের পাশের ফ্ল্যাটের একজনের ফোন, ওনার অপরাধ হচ্ছে উনি আমাদের সাথে কেন থানাতে গিয়েছিলেন। ওনার নাম হচ্ছেন আবির ভাই। আবির ভাই যখন আমার হাজব্যান্ডের রক্ত পড়ছে, নাক মুখ ফেটে রক্ত বের হচ্ছে, ওনার মানবতার খাতিরে উনি আমাদের সাথে গিয়েছেন, ঠিক আছে? ওনার অপরাধ উনি আমাদের সাথে কেন গেলেন? তো আবির ভাই ওসি সাহেবের নাম্বারটা যেহেতু সেভ করেছিলেন, আবির ভাই পরবর্তীতে আমরা যখন ঢাকা মেডিকেলে মানে থানা থেকে আসার পরে যখন ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, গাড়ি নিয়ে বের হচ্ছিলাম, তখন এই মনিরের ওখানে শিক্ষকতার পেছনে উনি সন্ত্রাসীমূলক কার্যকলাপে লিপ্ত। ভিডিও ফুটেজে দেখবেন ওখানে মনির আছে, মনিরের ওয়াইফ আছে, ফেরদৌসের ছেলে, মেয়ে, মেয়ের জামাই, মেয়ের শ্বশুর, ওরা সম্মিলিতভাবে একটি সন্ত্রাসমূলক একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং সন্ত্রাসী একটা বাহিনী তারা গড়ে তুলেছে, ওখানে সিন্ডিকেট তৈরি করেছে, ঠিক আছে? পরবর্তীতে আপনাদের প্রত্যেককে ভিডিওটা আমি পাঠাবো, দেখবেন ওখানে ওরা সম্মিলিতভাবে আমাদের গাড়িটার উপরে হামলা করে যখন হামলা করে তখন আবির ভাই দেখেন যে আমাদেরকে যেহেতু আটকানো হচ্ছে, পরবর্তীতে আবির ভাইয়ের ফোনটা আমার হাতে ওনারা এনে দেন। আবির ভাই আমাকে ফোনটা দিয়ে বলেন যে আপু আপনি থানাতে ফোন করেন, যেহেতু ওসি সাহেবের নাম্বার আমি সেভ করেছি, আপনি ওসি সাহেবকে ফোন দেন। আবির ভাইয়ের ফোনটা জাস্ট ভাইয়া আমি নিয়ে ওসি সাহেবকে ফোন করতে গিয়েছি, ওরা এই ঝামেলার মধ্যে খেয়াল করতে পারেনি যে ফোনটা আমার কি আবির ভাইয়ের। পরবর্তীতে আবির ভাইয়ের ফোনটা আমার হাত থেকে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেন। পরবর্তীতে আমি ফোনটা থানায় দিয়েছি, ওটা জব্দ করা হয়েছে, ওটা কোর্টে পাঠাবেন ওনারা। তো আমার কথা হচ্ছে ভাইয়া, ইভেন আওয়ামী লীগের সময়ে মনির সাহেব নিজেই স্বীকার করেছেন, অনেকের কাছেই বলেছেন যে উনি স্বাধীনতা সংস্কৃতি পরিষদ নামে একটা সংগঠন ছিল, সেখানে উনি একজন নেতা ছিলেন, ঠিক আছে? এবং প্রায় সময় আমি দেখতাম আমাদের এলাকায় যারা আওয়ামী লীগের সাথে জড়িত, ওনাদেরকে নিয়ে উনি নিচে বসে মিটিং করছেন। তো তখন তো আর আমি বুঝিনি, উনি এখন মানে তার ভুলটা পাল্টে উনি এখন বিএনপির বিভিন্ন নেতার সাথে লিয়াজু করে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য উনি এখন বিএনপির ভয় দেখান। তো কথায় কথায় ভাইয়া, একজন শিক্ষক যদি এরকম রাজনীতির লোকজনকে নিয়ে আমাদেরকে শাসান বা আমাদেরকে এভাবে গায়ে হাত তুলেন এবং এ ধরনের কার্যকলাপের সাথে জড়িত থাকেন, এটা একটা শিক্ষকের কাছে তো আমাদের কাম্য না। আমরা ওনার কাছ থেকে কী শিখবো? শুধু উনি না, ওনার মেয়েদের ভাষাগুলো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকলো, নাগরিক টিভির কমেন্টস বক্সে গিয়ে ওনার এই 2 মেয়ে আফরা বিনতে মনির এবং রাফা আরশি কমেন্টসগুলো আপনারা দেখবেন। একজন শিক্ষকের মেয়ে হয়ে ওনারা কীভাবে এই ধরনের ভাষা ব্যবহার করেন আমি জানি না। পরবর্তীতে আমাকেও কিছু কমেন্টসের রিপ্লাই দিতে হয়েছে বাধ্য হয়ে, যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। আমি যদি চুপ করে থাকি সবাই হয়তো চিন্তা করবে যে তার 2 মেয়ে আমাকে যে ব্লেমগুলো দিচ্ছে, যে বাজে কমেন্টসগুলো দিচ্ছে, সেগুলো হয়তো আসলেই সত্যি, যার কারণে আমি অনিচ্ছাকৃতভাবে আমাকে প্রত্যেকটারই রিপ্লাই দিতে হয়েছে। আচ্ছা, আমার আরেকটু আছে বাকি। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি দীর্ঘ এত বছর ধরে এই সঙ্গীত জগতে আছি, এবং মনির হোসেন একজন শিক্ষক হয়ে
আমার এবং আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছেন, এটার বিচার আমি চাচ্ছি। প্লাস হচ্ছে আমাকে যে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে একটা বোবা প্রাণীকে মেরে, সেটারও বিচার আমি সবার জনগণের হাতেই তুলে দিচ্ছি। আপনারা এটার বিচার করবেন। অবশেষে আমি এতটুকুই বলতে চাই, আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট মনিরের এবং তার সাথে সহযোগী যারা আছেন সকলের বিরুদ্ধে তদন্তমূলক পূর্বক ব্যবস্থা গ্রহণ করে জরুরি হয়ে পড়েছে। আমি প্রধান উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি শিক্ষা সচিবেরও দৃষ্টি আকর্ষণ করছি যে একজন শিক্ষক হয়ে উনি এ ধরনের কাজ কিভাবে করেন এবং শিক্ষক নামের কলঙ্ক এই মনির হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদের সবার মাধ্যমে আমি জনগণের কাছে পৌঁছে দিতে চাই এবং ওনার শাস্তি আমি দাবি করছি। উনি যেন দৃষ্টান্তমূলক শাস্তি পান, পরবর্তীতে যেন আমার মতো কোনো নারী এভাবে একজন শিক্ষক দ্বারা হেনস্থা না হন, লাঞ্ছিত না হন। ধন্যবাদ সবাইকে। জি বলেন। আমার সাথে কোনো ধরনের পার্সোনাল কোনো সমস্যাই তার নেই। ওনার সাথে হচ্ছে আমরা ওখানে যে ফ্লাইট ওনার্স যারা আছি, ইভেন ভাড়াটিয়াও যারা আছি, তারা যদি ওনার সাথে তাল মিলিয়ে চলতে পারে, উনি তাদের তাদের সব কিছুই করবেন, তাদের জন্য সব কিছু করবেন। ওনার কথা হচ্ছে, উনি এই যে দেখেন আজকে উনি সভাপতি নাই কিন্তু, ঠিক আছে, সভাপতির পদ থেকে বাতিল হয়ে গিয়েছেন অনেক আগে, তারপরেও কিন্তু জোরপূর্বক উনি সভাপতি ধরে আছেন, ঠিক আছে। ইভেন উনি আমাদের সার্ভিস চার্জের কোনো হিসাব দেন না। কেন আপু, আমরা একটা ভাড়াটিয়াও সার্ভিস চার্জ দিচ্ছি, আমিও ফ্লাইট ওনার হিসাবে একজন সার্ভিস চার্জ দিচ্ছি, তা আমরা কোন পারপাজে আমাদের কোন টাকাটা খরচ হচ্ছে আমাদের জানার রাইটস তো ডেফিনেটলি আছে, ঠিক আছে। তারপরে উনি এই যে নিচে বসে একজন শিক্ষক কিভাবে একটা সিন্ডিকেট তৈরি করে প্রতিনিয়ত মেইন গেটের সামনে যেখানে দারোয়ানরা বসে, ঠিক আছে, সেখানে বসে প্রতিনিয়ত চা খাবে, সিগারেট খাবে, আড্ডা দিবে। এবং স্পেশালি আপনারা নাগরিক টিভিতে দেখেন, কমপ্লেইনটা শুধু আমার না, আরও একজন আছেন ভিকটিম, হ্যাঁ, ওনাকে দেখলেও আরও কয়েকজনই আছেন। সবাই তো ক্যামেরার সামনে আসতে চান না, আমরা যারা সামনে এসেছি তাদেরকে দেখতে পাবেন। উনি প্রায় সময় মেয়েদেরকে দেখলে কটূক্তি করেন। ওনার যে সিন্ডিকেট যারা আছেন প্রায় সময় উনি খুব বাজেভাবে কটূক্তি করেন। আমার কথা হচ্ছে, উনি যদি ভালো মানুষ হতেন, আমাদের হোপপুঞ্জে নিজস্ব একটি অফিস আছে, অফিস থাকার পরেও কেন প্রতিদিন মেইন গেটের সামনে, প্রতিদিন এতগুলা মানুষ কমপ্লেন করার পরেও কেন ওনারা প্রতিদিন মেইন গেটের সামনে? আপনারা যে কোনো সময় ওখানে যাবেন, সন্ধ্যার পরে রাত্রেবেলা দেখবেন 10:30 11টার দিকে ওনার সিন্ডিকেটের লোকজন নিয়ে বসে, ইভেন অনেক সময় সন্ধ্যার সময় বসে। আর ফ্রাইডে হলে তো কথাই নেই, বিকাল হোক দুপুর হোক উনি ওনার ইচ্ছা মতো, ঠিক আছে। এই যে সার্ভিস চার্জ বাড়ায়, আমাদের সার্ভিস চার্জ বাড়ানোর পেছনেও তো একটা রিজন থাকতে হবে। উনি আমাদেরকে সেরকম সার্ভিস দিয়ে না হলে সার্ভিস চার্জটা বাড়াবেন, তাই না? আমরা ও ধরনের কোনো সার্ভিস পাচ্ছি না, তাহলে প্রতিনিয়ত কেন উনি সার্ভিস চার্জটা বাড়াবেন?